আজ আমরা এমন একটি সোর্স নিয়ে একটি নতুন গভীর বিশ্লেষণে নামতে যাচ্ছি, যা হয়তো প্রাত্যহিক জীবনের কাজ এবং সমস্যা সমাধানের পুরো চিন্তা করার পদ্ধতিকেই একেবারে বদলে দিতে পারে। হ্যাঁ, এটা খুবই সম্ভাবনাময় একটা বিষয়। আজকের এই বিস্তারিত আলোচনার ভিত্তি হল ১৯২২ সালে প্রকাশিত হেনরি ফোর্ডের বিখ্যাত আত্মজীবনী এবং ব্যবসায়িক ম্যানুয়াল মাই লাইফ অ্যান্ড ওয়ার্কের কিছু নির্বাচিত অংশ। একদম তাই। এই আলোচনার মূল লক্ষ্য শুধু একজন প্রখ্যাত শিল্পপতির পুরনো জীবনী পাঠ করা নয়, বরং উদ্ভাবন, ব্যবসা এবং জীবনের প্রতি ফোর্ডের যে নিজস্ব অনন্য একটু দর্শন ছিল, তা থেকে বর্তমান সময়ের যে কোনো জ্ঞানপিপাসু মানুষের জন্য একদম বাস্তব এবং কার্যকরী শিক্ষাগুলো বের করে আনা। এবং এই শিক্ষাগুলো কিন্তু আজও দারুণ প্রাসঙ্গিক। ঠিক বলেছেন। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে বলি। ১৯২২ সালের প্রেক্ষাপট চিন্তা করলে বিষয়টা বেশ আকর্ষণীয় হয়ে ওঠে। প্রথম বিশ্বযুদ্ধ মাত্র শেষ হয়েছে, বিশ্বজুড়ে শিল্পায়নের এক বিশাল জোয়ার চলছে, আর চারপাশের সবকিছু খুব দ্রুত বদলাচ্ছে। একটা বিশাল পরিবর্তনের সময়। ঠিক ওইরকম একটি সময়ে দাঁড়িয়ে ফোর্ড তার ব্যবসার এই দর্শনগুলো সাজিয়েছিলেন। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু চারপাশের পৃথিবী ঠিক একই রকম একটি দ্রুত পরিবর্তনশীল সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযুক্তি আর তথ্যের এই প্রবল বিস্ফোরণের যুগ, তাই না? একদম। আর এই যুগে তার সেই বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি, সমস্যা সমাধানের ধরন এবং কাজের প্রতি নিখাত একাগ্রতা নিয়ে আলোচনা করাটা দারুণ প্রাসঙ্গিক। হেনরি ফোর্ডের জন্ম হয়েছিল ১৮৬৩ সালে মিশিগানের ডিয়ারবোনের একটি খামার বাড়িতে। সাধারণত খামার বাড়ি মানেই এক শান্ত, সুন্দর গ্রামীণ জীবনের ছবি চোখের সামনে ভেসে ওঠে। হ্যাঁ, একটা রোম্যান্টিক ধারণা থাকে আমাদের। কিন্তু ফোর্ডের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি ছোটবেলা থেকেই খামারের ওই হাড়ভাঙা কায়িক শ্রমকে দেখতেন, মানে বলতে গেলে অপ্রয়োজনীয় শক্তির অপচয় হিসেবে। তার মানে তিনি মনে করতেন মানুষ শুধু শুধু গায়ের জোর খাটাচ্ছে। ঠিক তাই। তার মতে মানুষ শুধু শুধু গায়ের জোরে এমন সব কাজ করে যাচ্ছে যা একটু বুদ্ধি খাটালে যন্ত্রের সাহায্যে অনেক সহজে করা সম্ভব। আর এখানেই বিষয়টা আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ মাত্র ১২ বছর বয়সে ফোর্ডের জীবনে একটি যুগান্তকারী ঘটনা ঘটে, যা তার পুরো চিন্তা করার ধরনটাই পাল্টে দিয়েছিল। বাবার সাথে ঘোড়ার গাড়িতে করে ডেট্রয়েটে যাওয়ার পথে হঠাৎ রাস্তায় তিনি দেখতে পান ঘোড়া ছাড়া একটি স্বয়ংক্রিয় ইঞ্জিন। ঘোড়া ছাড়া ইঞ্জিন, সেই সময়টা ভাবাই তো অবাক করার মতো। হ্যাঁ, এটি ছিল নিকোলস, শেপার্ড অ্যান্ড কোম্পানির তৈরি একটি পোর্টেবল স্টিম ইঞ্জিন। সেই যুগে মূলত ধান মাড়াই বা করাতকল চালানোর জন্য এগুলো ব্যবহৃত হতো। সাধারণত এগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় টেনে নেওয়া হতো। ঠিক। ফোর্ড এতটাই অবাক হয়েছিলেন যে তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নেমে সেই ইঞ্জিন চালকের সাথে কথা বলতে শুরু করেন। ওই একটা দৃশ্যই তার মাথার ভেতর যন্ত্রের অসীম ক্ষমতার একটা ছবি এঁকে দিয়েছিল। একটা স্ফুলিংয়ের মতো কাজ করেছিল ব্যাপারটা। এরপর মাত্র ১৩ বছর বয়সে তিনি ঘড়ি সারাইয়ের প্রতি প্রবল আগ্রহ পান। বই পড়ে নয়, বরং নিজের হাতে কলমে যন্ত্রপাতি খুলে আবার জোড়া লাগিয়েই যে আসল শিক্ষা হয়, এটি ছিল তার জীবনের অন্যতম বড় একটি বিশ্বাস। ফোর্ডের এই পরিবর্তনশীল মানসিকতা এবং বাস্তববাদী চিন্তাধারা কিভাবে কাজ করত সেটা লক্ষ্য করার মতো বিষয়। তিনি কিন্তু শুরুতেই আধুনিক গাড়ির ইঞ্জিনের কথা ভাবেননি। না, তিনি তো প্রথমে স্টিম ইঞ্জিন নিয়েই কাজ শুরু করেছিলেন। হ্যাঁ, তিনি প্রথমে স্টিম বা বাষ্পীয় ইঞ্জিন নিয়েই কাজ শুরু করেছিলেন এবং একটি ছোট মডেলও বানিয়েছিলেন। কিন্তু বাষ্পীয় ইঞ্জিনের মেকানিজমটা একটু বুঝতে পারলেই ফোর্ডের পরের পদক্ষেপটা পরিষ্কার হয়ে যায়। কারণ স্টিম ইঞ্জিনের অনেক ঝামেলা ছিল। একদম। স্টিম ইঞ্জিনে আগুন জ্বালিয়ে পানি ফুটিয়ে বাষ্প তৈরি করতে হয়, আর সেই বাষ্পের চাপে ইঞ্জিন ঘোরে। এর মানে হলো একটি বিশাল ওজনের বয়লার লাগবে, প্রচুর পানি লাগবে। আর প্রচণ্ড উচ্চচাপে সেগুলো চালানোটাও বেশ বিপজ্জনক। ঠিক বলেছেন। খুব দ্রুতই তিনি বুঝতে পারলেন যে সাধারণ রাস্তায় চলার মতো একটি হালকা যানের জন্য এই ইঞ্জিন মোটেও বাস্তবসম্মত নয়। কিন্তু এই সীমাবদ্ধতা বুঝতে পেরে তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। না, দেননি। তিনি তার লক্ষ্য পরিবর্তন করে তৎকালীন সাইলেন্ট গ্যাস ইঞ্জিন বা অভ্যন্তরীণ দহন ইঞ্জিনের দিকে ঝুঁকে পড়েন, যেটা অনেক বেশি ব্যবহারিক ছিল। ১৮৮৫ সালের দিকে তিনি প্রথমবারের মতো একটি অটো ইঞ্জিন মেরামত করার সুযোগ পান। বাষ্পীয় ইঞ্জিনের তুলনায় এই গ্যাস ইঞ্জিনগুলো ওজনে অনেক হালকা এবং রাস্তায় চলাচলের জন্য অনেক বেশি উপযোগী। এটা বুঝতে তার মোটেও সময় লাগেনি। সেই সময় ডেট্রয়েট এডিসন কোম্পানিতে ফোর্ড চিফ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেন। বেতন ছিল মাসে $১৩৫, যা সেই সময়ের তুলনায় বেশ বড় একটা অঙ্ক।
হ্যাঁ, কোম্পানির প্রেসিডেন্ট তাকে জেনারেল সুপারিনটেন্ডেন্ট পদে প্রমোশনের প্রস্তাব দিলেন, কিন্তু একটা শর্ত জুড়ে দিলেন। শর্তটা কি ছিল? শর্ত ছিল ফোর্ডকে তার ওই গ্যাস ইঞ্জিন নিয়ে পাগলামি ছাড়তে হবে এবং পুরোপুরি বিদ্যুতের কাজে মন দিতে হবে, কারণ তখন চারিদিকে শুধু বিদ্যুতের জয় জয়কার। সবাই ভাবত ভবিষ্যৎ মানেই হলো বিদ্যুৎ। ঠিক, আর গ্যাস ইঞ্জিন হলো স্রেফ একটা খেলনা, এমনটাই ছিল সাধারণ ধারণা। ফোর্ড সেই নিশ্চিত চাকরি, দারুণ ক্যারিয়ার আর আরামদায়ক ভবিষ্যৎ সবকিছু এক কথায় ছেড়ে দিলেন। অবিশ্বাস্য একটা সিদ্ধান্ত। 1899 সালের 15 আগস্ট তিনি চাকরি ছাড়েন, শুধু নিজের স্বপ্নের অটোমোবাইল তৈরি করবেন বলে। নিজের স্বপ্নের প্রতি এমন স্থির বিশ্বাস এবং ঝুঁকি নেওয়ার ক্ষমতা সত্যি সাধারণ হিসেব নিকাশের বাইরে। এই সিদ্ধান্তটি ব্যবসা বা কাজের মূল উদ্দেশ্য নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। ফোর্ড চাকরি ছেড়েছিলেন কারণ তিনি বিশ্বাস করতেন তিনি এমন কিছু তৈরি করতে পারেন যা মানুষের জীবনে সত্যিকার অর্থে কাজে আসবে। অর্থাৎ কাজের একটা বড় অর্থ থাকা চাই। ঠিক, ফোর্ডের ব্যবসায়িক দর্শনের সবচেয়ে শক্তিশালী স্তম্ভটি হল ব্যবসার মূল উদ্দেশ্য কেবল টাকা আয় করা নয়, বরং মানুষের সেবা বা সার্ভিস নিশ্চিত করা। মুনাফা নয়, সেবা। হ্যাঁ, তার মতে কেউ যদি তার কাজ দিয়ে সমাজের কোনো বাস্তব সমস্যার সমাধান করতে পারে, সঠিক মূল্যে সেরা জিনিসটা মানুষের হাতে তুলে দিতে পারে, তবে মুনাফা বা টাকা আয় করাটা কোনো প্রাথমিক লক্ষ্য হতে পারে না। বরং সেটি ওই সেবার একটি স্বাভাবিক ফলাফল হিসেবে এমনিতেই চলে আসবে। একদম। ফোর্ডের ভাষায় টাকা হল উৎপাদনের একটি ইঞ্জিন মাত্র, এর বাইরে টাকার নিজস্ব কোনো জাদুকরী মূল্য নেই। এই সেবার দর্শন বোঝাতে গিয়ে বইটিতে চমৎকার একটি রূপক ব্যবহার করা হয়েছে। গাড়ির নকশা এবং কার্যকারিতা নিয়ে কথা বলতে গিয়ে ফোর্ড অতিরিক্ত ওজন কমানোর উপর প্রচণ্ড জোর দিতেন। ওজন কমানোটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। তার যুক্তি ছিল, একটি যানে যদি ভারী ওজনের কোনো দরকার না থাকে, তবে তা রাখা মানেই হল শক্তির অপচয়। তিনি একটা মজার তুলনা টেনে বলেছেন, মোটা মানুষেরা যেমন পাতলা মানুষদের চেয়ে দ্রুত দৌড়াতে পারে না, ঠিক তেমনি যানে বা যন্ত্রপাতিতে অতিরিক্ত ওজন রাখা মানেই হল দারিদ্র্য ডেকে আনা। দারুণ একটা তুলনা। কোনো জিনিসের বাহ্যিক নকশা কতটা চকচকে, তার চেয়ে অনেক বেশি জরুরি হল সেটি কতটা সহজে এবং কম খরচে মানুষকে সেবা দিতে পারছে। বাড়তি জিনিস মানেই বাড়তি অপচয়। এই অপচয় এবং উৎপাদনশীলতার প্রসঙ্গটি থেকে ফোর্ড তার বইয়ের একটি অংশে বেশ বড় ধরনের কিছু সামাজিক এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গির অবতারণাও করেছেন। হ্যাঁ, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। তবে এখানে একটা বিষয় খুব স্পষ্টভাবে বলে রাখা প্রয়োজন। আমরা এখন যে আলোচনাটি করছি সেটি সম্পূর্ণ নিরপেক্ষ একটি অবস্থান থেকে করা হচ্ছে। অবশ্যই। এই মতামতগুলো একান্তই হেনরি ফোর্ডের নিজস্ব রাজনৈতিক এবং সামাজিক দৃষ্টিভঙ্গি। আমাদের এই আলোচনার উদ্দেশ্য কোনো রাজনৈতিক পক্ষ নেওয়া বা কোনো মতাদর্শকে সমর্থন করা নয়, বরং মূল বইটিতে ফোর্ড নিজে কি বোঝাতে চেয়েছেন শুধু তা সততার সাথে তুলে ধরা। একদম পরিষ্কার, আমরা শুধু রিপোর্টিং করছি। তো ফোর্ড আসলে কি বলেছিলেন? ফোর্ড তার সময়ে তথাকথিত সংস্কারকদের এবং বিশেষ করে তৎকালীন সোভিয়েট বা বলশেভিক ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। তার মূল দাবি ছিল রাশিয়ার সেই বলশেভিক নেতারা আসলে প্রকৃতি এবং মানুষের শ্রমের যে স্বাভাবিক সম্পর্ক সেটি বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। শ্রমের মূল্য তারা বোঝেননি, এটাই তার দাবি ছিল। হ্যাঁ, ফোর্ডের মতে তারা উৎপাদনের চেয়ে ধ্বংসকে বেশি প্রশ্রয় দিয়েছিলেন এবং এমন সব নিয়ম তৈরি করেছিলেন যা মানুষের কাজের প্রতি যে স্বাভাবিক স্পৃহা সেটাকে গলা টিপে মেরে ফেলেছিল। তিনি মনে করতেন উন্নতি করার একটা প্রাকৃতিক উপায় আছে। ঠিক বলেছেন। ফোর্ড বিশ্বাস করতেন যে পৃথিবীতে উন্নতি করার একমাত্র প্রাকৃতিক উপায় হল সৎ এবং কঠোর পরিশ্রম। অভিজ্ঞতা ছাড়া শুধু তত্ত্ব দিয়ে যে পুরো একটা সমাজ ব্যবস্থার রাতারাতি বদলে ফেলা যায় না, ফোর্ড এই বিষয়টিতেই জোর দিয়েছিলেন। আর এই তথাকথিত বাজে সংস্কারকদের সমালোচনা করতে গিয়ে ফোর্ড সেই বিখ্যাত এবং বেশ বুদ্ধিদীপ্ত উক্তিটি করেছেন। কোন উক্তিটা? তিনি বলেছেন, একজন বাজে সংস্কারক হল সেই ব্যক্তির মতো যে হয়তো দেখল তার শার্টের কলারের বোতামের ফুটোটা একটু ছোট হয়ে গেছে, আর সেই রাগে সে পুরো শার্টটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলল। চমৎকার একটা উদাহরণ। কিন্তু তার একবারও মাথায় এলো না যে শুধু ফুটোটা একটু বড় করে নিলেই সমস্যার সমাধান হয়ে যেত। এই রূপকটা দিয়ে খুব সহজেই বোঝা যায় যে ছোট একটি সমস্যার সমাধানের বদলে পুরো সিস্টেমটাই ভেঙে ফেলার প্রবণতাকে তিনি কতটা অযৌক্তিক মনে করতেন।
এই সহজ সমাধানের দর্শন তার নিজের ব্যবসাতেও গভীরভাবে মিশেছিল। 1892 থেকে 1893 সালের দিকে তার প্রথম গ্যাসোলিন চালিত গাড়িটির কথা চিন্তা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। সেই সময় গাড়ি বলতে আজকের দিনের মতো কোনো মসৃণ যানের অস্তিত্ব তো ছিলই না। না, একেবারেই না। ডেট্রয়েটের রাস্তায় ফোর্ডের সেই প্রথম গাড়ি নামানোর দৃশ্যটা সত্যি অদ্ভুত ছিল। গাড়িটা দেখতে ছিল অনেকটা ঘোড়ার গাড়ির মতো বা বাগির মতো, শুধু সামনে কোনো ঘোড়া ছিল না। মানুষ তো দেখেই অবাক। এর চাকাগুলো ছিল সাইকেলের চাকার মতো, তারের তৈরি, আর সিটের নিচে বসানো ছিল 3 গ্যালনের একটা তেলের ট্যাঙ্ক। এই যান যখন রাস্তায় চলত, এর ইঞ্জিনের বিকট শব্দে রাস্তার ঘোড়াগুলো ভয় পেয়ে লাফিয়ে উঠত। রাস্তায় রীতিমতো ট্রাফিক জ্যাম লেগে যেত। একদম। ফোর্ড যদি গাড়িটা কোথাও 1 মিনিটের জন্য দাঁড় করিয়ে রাখতেন, কোনো না কোনো কৌতূহলী মানুষ সেটা চালানোর চেষ্টা করত। এতটাই কৌতূহল ছিল মানুষের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে শেষ পর্যন্ত বাধ্য হয়ে ফোর্ডকে গাড়িটা ল্যাম্পপোস্টের সাথে শিকল দিয়ে বেঁধে রাখতে হতো। শিকল দিয়ে বেঁধে রাখতে হতো, ভাবা যায়। হ্যাঁ, আর এই প্রথম গাড়িটাই ফোর্ড বিক্রি করেছিলেন চার্লস অ্যান্সলির কাছে মাত্র $200। এই যে প্রথম গাড়ি বিক্রি বা ব্যবসার শুরু, এখানেই তৎকালীন অন্যান্য ব্যবসায়ীদের সাথে ফোর্ডের সবচেয়ে বড় পার্থক্যটা চোখে পড়ে। কিভাবে? সেই যুগে, এমনকি আজও, অনেক ব্যবসায়ী শুধু রিফিন্যান্সিং বা বারবার ব্যাংক থেকে ঋণ নেওয়ার ওপর কিংবা স্টকের দাম বাড়ানোর ওপর নির্ভরশীল থাকে। ফোর্ড এটিকে অত্যন্ত দুর্বল ব্যবস্থাপনার লক্ষণ বলে মনে করতেন। তিনি তো ঋণ নেওয়া একেবারেই পছন্দ করতেন না। না, তার কাছে আসল ব্যবসা ছিল ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন, শেয়ার বাজারের খেলা নয়। একটি ব্যবসা যদি সঠিক সেবা দেয়, তবে তার নিজের আয়েই তার চলা উচিত, এটাই ছিল তার মূলমন্ত্র। মানে নিজের পায়ে দাঁড়ানো। একদম। শুধু কাগজপত্রে স্টক আর শেয়ার বেচে টাকা জোগাড় করার যে সংস্কৃতি, তাকে ফোর্ড কোনোভাবে আসল ব্যবসা মানতে রাজি ছিলেন না। তার পুরো মনোযোগ ছিল নিখুঁত একটি পণ্য তৈরি করার দিকে, যা তার উপযোগিতার কারণেই নিজে থেকে বিক্রি হয়ে যাবে। আর এই নিখুঁত পণ্য তৈরি করতে গিয়েই তো ফোর্ডকে এমন কিছু করতে হয়েছিল যা তিনি নিজে একেবারেই পছন্দ করতেন না, আর তা হল রেসিং। রেসিং। ফোর্ড তো রেসিং ঘৃণা করতেন, তাই না? হ্যাঁ, সেই যুগে সাধারণ মানুষের ধারণা ছিল গাড়ি মানেই হলো বড়লোকদের একটি দ্রুতগতির খেলনা। সবাই শুধু জানতে চাইত কোন গাড়ি কত জোরে ছুটতে পারে। ফোর্ড নিজে কখনোই রেসিং পছন্দ করতেন না। তার স্বপ্ন ছিল সাধারণ মানুষের জন্য টেকসই গাড়ি বানানো। কিন্তু মানুষের মনোযোগ তো টানতে হবে। ঠিক, বাজারে নিজের দক্ষতা প্রমাণ করতে হলে যে এই রেসিংয়ের মাধ্যমেই মানুষের মনোযোগ কাড়তে হবে, সেটা তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই চিন্তা থেকেই তিনি 999 এবং অ্যারো নামে 2টি বিশাল আকৃতি রেসিং কার তৈরি করেছিলেন। গাড়ি দুটোর ক্ষমতাও তো বিশাল ছিল। এগুলোতে 4টি বিশাল সিলিন্ডার ব্যবহার করে 80 হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো হয়েছিল। এগুলোর কোনো সাধারণ বডিও ছিল না, শুধু চ্যাসিসের ওপর বিশাল ইঞ্জিন। এর গর্জন এতটাই ভয়ঙ্কর ছিল যে ফোর্ড নিজেই বলেছিলেন, এটা শুনলে মনে হতো মানুষ অর্ধেক মারা যাবে। সত্যি বলতে, চালানোর মতো কেউ তো সাহসই পাচ্ছিল না। ফোর্ড এবং তার সহযোগী টম কুপার কেউই এই গাড়ি ফুল স্পিডে চালানোর সাহস পাননি। শেষে বার্নি ওল্ডফিল্ড নামের এক পেশাদার সাইক্লিস্টকে এনে সেই গাড়ি চালানো হয়েছিল এবং তা অভাবনীয় সাফল্য পেয়েছিল। তবে রেসিংয়ের এই সাফল্য ফোর্ডের চূড়ান্ত লক্ষ্য ছিল না। এটি ছিল মানুষের আস্থা অর্জন এবং মূলধনের ব্যবস্থা করার একটি জনসংযোগ কৌশল মাত্র। একটা পিআর স্টান্ট বলা যেতে পারে। হ্যাঁ, তার আসল লক্ষ্য ছিল স্ট্যান্ডার্ডাইজেশন বা মানকীকরণ। মুষ্টিমেয় 5% ধনীদের জন্য গাড়ি বানানোর কোনো ইচ্ছে তার ছিল না। সমাজের বাকি 95% সাধারণ মানুষ যেন সাশ্রয়ী মূল্যে একটি নির্ভরযোগ্য গাড়ি কিনতে পারে, সেটাই ছিল তার আসল সংগ্রাম। আর এই জন্যই তো মডেল টি এর জন্ম হয়েছিল। একদম। তিনি এমনভাবে গাড়ির যন্ত্রাংশ তৈরি করা শুরু করলেন যাতে প্রতিটি পার্টস একদম নিখুঁতভাবে একই রকম হয়। ফোর্ডের কারখানায় তৈরি দুটো গাড়ির যে কোনো যন্ত্রাংশ অনায়াসে একটা থেকে খুলে অন্যটাতে লাগানো যেত, কোনো ঘষাঘষি বা কাটাকাটির প্রয়োজন ছাড়াই। এই জিনিসটা আজকের দিনে খুব সাধারণ মনে হলেও সেই যুগে এটি ছিল একটা বিশাল শিল্প বিপ্লব। হ্যাঁ, ইন্টারচেঞ্জেবল পার্টস বা পরিবর্তনযোগ্য যন্ত্রাংশ তখন ভাবাই যেত না। এই স্ট্যান্ডার্ডাইজেশনের কারণেই গ্রাহক সেবা বা কাস্টমার সার্ভিসের একটি সম্পূর্ণ নতুন ধারণার জন্ম হয়েছিল। ফোর্ডের মতে একজন গ্রাহকের কাছে একটি গাড়ি বিক্রি করা মানেই সম্পর্ক শেষ হয়ে যাওয়া নয়, বরং এটি হলো একটি দীর্ঘস্থায়ী সম্পর্কের শুরু বা পরিচয় মাত্র। এটা খুবই আধুনিক একটা চিন্তা।
সেই সময়ে অন্যান্য কোম্পানির গাড়ি নষ্ট হলে ডিলাররা খুচরা যন্ত্রাংশের জন্য আকাশছোঁয়া দাম হাঁকাত। ফোর্ড এই মনোপলি ভেঙে দিলেন। তিনি নিশ্চিত করলেন যেন তার গাড়ির পার্টস সব জায়গায় খুব সহজে এবং সস্তায় পাওয়া যায়, কারণ তিনি জানতেন একজন অসন্তুষ্ট গ্রাহক ব্যবসার জন্য সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। ফোর্ডের এই ব্যবসায়িক মডেল প্রমাণ করে যে তিনি শুধু একজন উদ্ভাবক ছিলেন না, তিনি পুরো ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রটাকে নিয়ে ভেবেছিলেন। কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে কারখানা, শ্রমিকদের কাজের পরিবেশ, পণ্যের দাম এবং গ্রাহকের কাছে পৌঁছানোর পর বিক্রয়োত্তর সেবা সবকিছুকে তিনি একটি অখণ্ড সিস্টেম হিসেবে দেখেছিলেন। একটা কমপ্লিট প্যাকেজ। ঠিক এই দূরদর্শিতাই ফোর্ড মোটর কোম্পানিকে শুধু একটি সফল প্রতিষ্ঠানে পরিণত করেনি, বরং আধুনিক শিল্পায়নের ভিত্তি গড়ে তুলেছিল। তাহলে এই পুরো বিস্তারিত আলোচনা থেকে মূল নির্যাসটুকু কি দাঁড়ায়? প্রথমত, শুধু তাত্ত্বিক জ্ঞানে আটকে না থেকে হাতে কলমে কাজ করে সমস্যা সমাধানের যে তীব্র ইচ্ছা, তা যে কোনো উদ্ভাবনের প্রথম শর্ত। দ্বিতীয়ত, শুধু মুনাফার পেছনে না ছুটে মানুষের বাস্তব সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেওয়া। এবং তৃতীয়ত, জীবন ও কাজের প্রতিটি ক্ষেত্র থেকে অপ্রয়োজনীয় জটিলতা বাদ দিয়ে সহজ এবং কার্যকরী সমাধানের দিকে ফোকাস করা। এই ঐতিহাসিক জ্ঞানগুলো বর্তমান সময়ের যে কোনো প্রজেক্ট, স্টার্টআপ বা ক্যারিয়ারের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিভঙ্গি দিতে পারে। আজ হয়তো স্টিম ইঞ্জিন বা ঘোড়ার গাড়ি নিয়ে কাজ করার প্রয়োজন পড়ছে না, কিন্তু প্রতিনিয়ত নতুন প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সফটওয়্যার নিয়ে কাজ করতে হচ্ছে। মূলনীতি কিন্তু সেই একই রয়ে গেছে। এমন কিছু কি তৈরি হচ্ছে যা মানুষের জীবনে সত্যিই কোনো ভ্যালু যোগ করছে, নাকি শুধু সাময়িক লাভের আশায় শর্টকাটের পেছনে ছোটা হচ্ছে? এটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। আলোচনার একেবারে শেষে এসে একটি চিন্তার খোরাক রেখে যাওয়া যেতে পারে। হেনরি ফোর্ড শিল্পযুগে যন্ত্রপাতির অতিরিক্ত ওজন কমানোকেই সত্যিকারের প্রগতি মনে করতেন। তিনি বিশ্বাস করতেন যা কিছু ভারী এবং অপ্রয়োজনীয় তা কাজের গতি ধীর করে দেয়। আর আজকের দিনে এই অতিরিক্ত ওজনটা হয়তো ফিজিক্যাল কোনো ওজন নয়। একদম ঠিক। আজকের এই আধুনিক ডিজিটাল এবং অতিরিক্ত তথ্যের যুগে, যেখানে মস্তিষ্ক সারাদিন হাজারো নোটিফিকেশন, ডেটা আর স্ক্রিন টাইমে ভরে থাকে, সেখানে সত্যিকারের সাফল্য পেতে হলে প্রাত্যহিক রুটিন ও চিন্তাধারা থেকে ঠিক কোন অতিরিক্ত ওজনগুলো ছেঁটে ফেলা প্রয়োজন। দারুণ একটা ভাবনার বিষয়। হয়তো ফোর্ডের মতো সবারই নিজের জীবনের সেই অপ্রয়োজনীয় অংশগুলো খুঁজে বের করে বাদ দেওয়ার সময় এসেছে। আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। সবাই ভালো থাকবেন। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। বিদায়।